আমার ওয়াইফে হ্যাঁ। মানে রোজার সময় একটু ঝগড়া তো জিদ করে বাইরে দেশে চলে গেছে, কিন্তু আচ্ছা। ঘরের থেকে অনেক কিছু মানে জিনিসই নিচ্ছে, কিন্তু ওই না আমার না বলে নিচ্ছে। না বলে কিছু জিনিস নিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এখন জানার পর ওই আসতে না, ওই বলতেছে আমি ই করবো না, মানে অনেক কিছু বলতেছে যে ই করবো না, আসবে না। আমি যে আমার কি সমস্যা এটা তো বলবো, কিন্তু ওই আমার ব্যাক লিস্টে নাম্বার হারাতে গেছে, কিছু ই করে না, কথা বলতে চাচ্ছে না। আমি এটা কি করব? কি হয়েছিল? নিশ্চয় খুব বেশি মন খারাপ করেছে। জি, মন খারাপ। আমার তো এই আগে চাকরি করতাম, একটা চলে গেছে রোজার আগে। আচ্ছা। তো আমি একটা চাকরি নিয়েছি, এটা করতেছি, কিন্তু ওই যে আমার যে ঈদের আগে চলে গেছে, মানে ঈদের রোজার ঈদের সময় আমি দেশে গাড়ি উঠে দিয়েছিলাম, ওই দেশে সুর চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, কতদিনের বিয়ের সম্পর্কটা? কতদিনের বিয়ে? তো প্রায় 6 বছর। একটা আমার মেয়ে আছে। মেয়েটা কতটুকু? মেয়ের 5 বছর হয়েছে, স্কুলে ভর্তি করেছিলাম। আচ্ছা, মেয়েটাকে সহ চলে গেছে? হ্যাঁ, এর মধ্যে আমি ঈদেও দেশে গেছি, ঈদে আমার ঝগড়া করছে, আমি বাসাতে আমি চলে আসছিলাম। আচ্ছা, কি নিয়ে ঝগড়া করলো ঈদের সময়? টাকা পয়সা নিয়ে? হ্যাঁ, এটা ওই পয়সা নিয়ে, কিন্তু আমার ঘরে কিন্তু সবই আছে, কোনো অভাব ছিল না। তারপর ওই ঝগড়া করে আমার ইয়ে গেছে না, কিন্তু চাকরিটা যে চলে গেল তাতে তাতে করে টাকা পয়সার অসুবিধা হয়নি? টাকা পয়সা অসুবিধায় আমি এই রোজের সময় আমার বড় বোন আছে, সব হেল্প করতাম আমার বড় বোনে, কিন্তু কিন্তু ওই কিছু মানতে চাচ্ছে না, আসবো না। কি বলে, ও আর আসবে না? না, ওই খুবই রাগ করছে আমার উপরে। কিন্তু ঘরের ভিতরে যা আছে, আমার চাচা শ্বশুর যা আছে, আমি দিনে কাজে গেছি, আমার চাচা শ্বশুর কাছে সবকিছু দিয়ে দিয়েছে ঘরে। আচ্ছা, একদম চলে গেছে, বলে গেছে যে আর আসবে না? না, এটা কি যাওয়ার সময় কিছু বলেনি, এটা তো ঈদে কয়েকদিন বেড়ে ঢাকা চলে আসবে। হ্যাঁ, তো কতদিন হয়েছে গেছে? 1 মাস। তো এখন কি বলছে? ফোনে কথা হয়? আমার ফোন দিয়ে কথা বলে না, কিন্তু আমার ব্যাক লিস্টে আলাদা রাখছে নাম্বার ব্লক করেছে? হ্যাঁ। আচ্ছা, ওকে। তাহলে কি মানে গিয়ে খবর নিতে হবে? মানে ও চাচ্ছে না নাকি? ও মানে ওর কি মনে হচ্ছে, যে কি চিন্তা করছে ওয়াইফ? ওই চিন্তা করছে আমি আবার যদি ভালো মানে চাকরি মধ্যে আবার ঈদ হই, তারপর ফিরে আসবে, এই কথা বলতেছে। কিসের ছিল চাকরিটা? এটা মোটর বাসের চাকরি ছিল, বাসের দোকান। আচ্ছা, তো ওটা কি বন্ধ হয়ে গেছে দোকানটা? না, দোকান চালু আছে, কিন্তু আমি ওই এখন আমি ব্যবসা করবো, এটা চিন্তা করতেছি। আচ্ছা, কিন্তু চাকরি তো একটা করতে হবে, তাই না? হ্যাঁ, আমি করতেছি চাকরি, এখনো করতেছি চাকরি, মানে এটা অন্য এক চাকরি করতেছি, অন্য চাকরি করতেছি, কিন্তু আমি মাসের পরে মাসে বিয়ে, ঘর ভাড়া সব চালাই যেতেছি। তাহলে ওয়াইফের কষ্টটা কোথায়? ওখানে কষ্ট, এটা তো আমি বুঝতেছি না কষ্ট কোথায়। তো না বললে আমরা কিভাবে আলোচনা করব? মানে ওয়াইফ কি কারণে আসতে চাচ্ছে না? কারণ একটা দেখা যায় যে আমি 5 বছর দেখছি। আমি 5 বছর দেখছি? হ্যাঁ, আপনি কি দেখছেন এটা তো জানতে হবে আমাদের। আমরা না জানলে কিভাবে আলোচনা করব? নিশ্চয় ওর কোনো একটা কিছুতে মনে কষ্ট আছে, সেই কষ্টটা কি? ওই কষ্টটা আমি শাশুড়ি, আমার শাশুড়ি বলতেছে, সবাই বলতেছে, কিন্তু নিজে বলতেছে না। কি বলতেছে শাশুড়ি? বলতেছে যে বাবা আমি সবই বুঝাইছি, কিন্তু বুঝতেছে না। সেটা তো বুঝলাম, কিন্তু ওর অভিমানটা কিসের জন্য, রাগটা কিসের জন্য? ওই রাতটা বলতে আমি কাজ করব, আমি খাবো, আমার মেয়েকে আমি খাওয়াবো, আমি আসলে করবো না। মানে ও আর আসতে চায় না, মানে ঘর সংসার করবে না? না, এটাই বলতেছে। আচ্ছা, কিন্তু কি কারণে সে রাগ করলো সেটাই তো শুনতে পারলাম না।
ওই ঘরে একবার এর আগে ওই কাজে জয়েন হয়েছিল, ওই কাজের টাইমে আমি ফিরে আসছিলাম, এই জন্য ও আচ্ছা আচ্ছা, ও কাজ করতে চেয়েছিল, সে কাজটা করতে দেওয়া হয়নি, তাই তো? না, আমাকে তুমি কাজ করে ঘরে করো, কিংবা ভাই আমি কিছু বলি এই আইনা দিয়ে তুমি ব্যবসা করো, তারপরে তুমি কাজে যেও না, এই বলছে। এরপরে ফিরে নিয়েছি, এরপরে ওই তারপর এই পরে যা ওই কাজ করবে। হ্যাঁ, তাহলে ও কেন কাজ করতে দেওয়া হলো না কেন? কাজ ওই তো থাকবে, কাজ করতে গেছে টঙ্গী। আচ্ছা, দূরে যেতে হবে? হ্যাঁ, দূরে যা কাম করলে এখানে করো। আচ্ছা, মানে কাজ করলে অসুবিধা নাই, কিন্তু এত দূরে যাওয়ার ব্যাপারে আপত্তি ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ও বলেছে যে আমি পারবো করতে। হ্যাঁ, মানে আমি করো একসাথেই করি, তাও মানতেছে না। তাহলে তো মন খারাপ করেছে, ও কাজটা করতে চেয়েছিল হয়তো, তাই না? হ্যাঁ, তা এখন যদি বলা হয় যে না তুমি কাজ করো, ঠিক আছে, এখন কি সেটা মানে সেটা বলা সম্ভব ওকে, নাকি এখন বলা যাবে না? এখন বলা যাবে, এখন তো রাত হয়ে গেছে, এখন তো মনে এখন আর কিছুতেই শুনছে না। ওকে, খুবই কষ্টের ব্যাপার। একটু লাইনে থাকতে হবে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে করো। প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, কপি করেন পরে। আচ্ছা, আপনার ওয়াইফের সাথে এমনি আপনার রেগুলার কথা হয়? না, এখন প্রায় 15 দিন মনে কথা হয় না রেগুলার। আমি ফোন দিই, কিন্তু আমার শাশুড়ির সাথে আমি কথা বলতেছি। আচ্ছা, এরকম কি মনে হয় যে উনি আপনাকে ভরসা করতে পারছে না? না, এরকম মনে হয় ভরসা সবাই ভরসা আমি যদি সব করতে, আমি বলছি যে তোমার সাথে একসাথে আমি কাজ করবো লাগলে, তারপর ওই মানতেছে না। মানে আর এর আগে কি আপনি এরকম করেছেন যে চাকরি করেছেন, ছেড়েছেন, আবার চাকরি, এরকম কি? না না। আর যেটা বললেন যে উনি কাজ করতে চাচ্ছে দূরে, বাট সেজন্য আপনি রাজি হচ্ছেন না, সেজন্য উনি রাগ করেছে। এমনি উনি কি আপনার সাথে মন খুলে কথা বলে? উনার কোনো কষ্টের বিষয় বা কোনো কিছু থাকলে বলে? না না, এমনি মনে কষ্ট করে কিছু বলে না। আপনার নামে কোনো কমপ্লেইন করে, বিচার দেয়? আমার নামে উনি অনেক বিচার দেয়, আমি সময় দিই না, করি না, অনেক কিছু বিচার দেয়। সেজন্য কি উনি কাজে থাকতে চাচ্ছেন, যে আপনি যেহেতু সময় দেন না? আমি তো সময় দেই, কিন্তু ঘরে যে আমার একটা ব্যবহার করে, ওই ব্যবহারটা আমি নিজে খারাপ মনে করি। ওনার ব্যবহারটা আপনার ভালো লাগে না, সেজন্য কম কথা বলেন? হ্যাঁ। ব্যবহারটা কিরকম? যেমন আমি কাজের ট্রেন আসি বিকেল বেলা, আর আসে গেট করছি, তাহলে কোনো সময় হইলো না, এসে কিছু বলে। ঠিক আছে, মানে সময় হয় নাই, ঘুমাইছি, এসব কথা বলে আমার সাথে। আচ্ছা, প্রথমত আপনাকে অনেক ধন্যবাদ। বোঝা যাচ্ছে আপনি খুব কষ্টে আছেন, আপনার কথা বলতে বলতে গলার স্বর একটু ভেজা ভেজা মনে হচ্ছে। আচ্ছা, কখনো এরকম কি হয়েছে যে আপনার স্ত্রী কি, উনি কি রাগী, নাকি আপনি বেশি রাগী? কে বেশি রাগী, আপনি না উনি? উনি রাগী বেশি। উনি যখন রেগে যান, রেগে যে কি কখনো এরকম হয়েছে মোবাইল টোবাইল ভেঙেছেন, জিনিসপত্র বাসার এরকম হয়েছে? না, এমনি হয় নাই, কিন্তু ঘরের জিনিস বিক্রি করে ফেলছে আমার। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় আছে, কখনো কি রেগে যে উনি কখনো নিজেকে আঘাত করেছেন, এমন কোনো ইতিহাস কি আছে? যে আঘাত করাটা, হ্যাঁ, দেয়ালে মাথা ঠোকা হতে পারে, ধরা যাক ডান হাত দিয়ে, একবার আবার ফাঁসিও দিতে চাইছিল, আমি জোর করে নামাইছি। বুঝতে পেরেছি। যে উনি কি সাধারণত দেখা যায় কি কোনো কিছু যদি উনি পছন্দ করে ফেলেন, যে এটি পছন্দ হয়েছে কিনবো, তখন কি এমন হয়ে যায় যে উনি সামর্থ্যের দিকে তাকান না, মনে হয় তাকে তখনই কিনতে হবে, এমন কোনো বিষয় কি আছে? না না, কিন্তু হঠাৎ করে রেগে যায়। আমরা মেয়েটি কার কাছে আছে? আপনি বলেছেন তার বয়স হচ্ছে 5, বাচ্চাটি কার কাছে আছে? আমার কাছেই আছে। আচ্ছা, আপনাদের মধ্যে কোনো ধরনের শারীরিক কোনো ধরনের আঘাতের ব্যাপার ঘটেছে? আপনি আঘাত করেছেন বা উনি আঘাত করেছেন? না। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে টপিকটার মতোই আর কি, তাই না? বলবে আগে? হ্যাঁ হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি, কেমন? আচ্ছা, তো ওনারটা যেটা হচ্ছে যে ওই যে একটা কমপ্লেন, মানে উনি যেটা বললেন যে উনি মনে হয় ওইভাবে সময় দেন না, আর আমার কাছে লাগে যে
দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আর কি কোনো একটা বিষয় নিয়ে, যে হাজবেন্ড যেভাবে জিনিসটা চিন্তা করছে ওয়াইফ ওইভাবে করছে না, আর ওয়াইফ চাচ্ছেন যে মানে সলভেন্ট, মানে নিজের পায়ে দাঁড়িয়ে, হয় না যে সে সব কিছুই করবে, যখনই হাজবেন্ড ওইটাতে বাধা দিচ্ছেন তখনই উনি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছেন। হ্যাঁ, আর এমনিতে তো ওনার মধ্যে যে কিছু কথা তো বললেন যে উনি একটু ডিপ্রেস থাকেন, সুইসাইডের দিকে ওনার টার্ন দিচ্ছে। সো এই ক্ষেত্রে আসলে কমিউনিকেশনের একটা বড় গ্যাপ আর কি তাদের মধ্যে। এখন হয়তো রাগ করেছেন এবং লং টাইমের জন্য আর কি, যে রাগ করে আবার হয়তো উনি ব্যাক করবেন, কিন্তু উনি, আমার কাছে মনে হচ্ছে যে উনি একটা পানিশমেন্ট দিতে চাচ্ছেন, যে আমি দূরে থেকে তোমাকে বুঝাতে চাই, কিন্তু আবার কিন্তু এটাও না যে উনি ছেড়ে চলে যাবেন। হ্যাঁ, যে আমি, তাহলে কিন্তু হয়তো উনি অন্য ধরনের কথাগুলো উনি বলতেন আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে উনি একটু অন্য, মানে আরেকটু ওয়াইফকে যদি সময় দিয়ে ওখানে গিয়ে তার সাথে একটু কথা বলে দেখতে পারেন যে কোথায় প্রবলেম হচ্ছে। এক্ষেত্রে উনি এমন কিছু যেন আবার না করে যে ওয়াইফ আবার খেপে যায়, আবার রাগ হয়ে যায়। তো উনাকে আরেকটু সময় নিয়ে তার সাথে একটু কথা বলে, আর পরিবারে যদি এমন কেউ থাকে যার সাথে উনার ওয়াইফ একটু ফ্রি, হ্যাঁ, যে উনি তার কথা তাকে একটু বলতে পারবেন কোনো প্রবলেম হলে, সে জায়গাটা একটা হেল্প নেওয়া যেতে পারে। আর বাচ্চাটাও তো বাবা ছাড়া কষ্ট, মানে দুজন দুই জায়গায় আছে, বাচ্চাটারও তো কষ্ট হচ্ছে। আমার যেটা পর্যবেক্ষণ একটা দ্বিমত পোষণ করতে চাই, যে আত্মহত্যার চেষ্টা করাটা কিন্তু একটা মানসিক স্বাস্থ্য সমস্যা এবং এটা একটা লিগাল ইস্যু। এই ক্ষেত্রে কিন্তু চিকিৎসা সেবা নেওয়াটা কিন্তু অপশনালও নয়। এই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে এবং বোঝা যাচ্ছে আমরা যেটাকে বলি নিজেকে আঘাত করা, এই বিষয়টা ওনার মধ্যে আছে। এই বিষয়ের ক্ষেত্রে অবশ্যই মনস্তাত্ত্বিক স্বাস্থ্য সেবাটা লাগবেই। এখানে কোনো ধরনের কী বলা যায়, সিনিয়রদের নেগোসিয়েশন শুড নট ওয়ার্ক, এটা কাজ করে না। কারণ এক্ষেত্রে যেহেতু তার একটা আনস্টেবল, একটা অস্থিতিশীল একটা আবেগের ব্যাপার স্যাপার থাকে, খুব অল্পতে দেখা যাচ্ছে উনি মনে করতে পারেন ওনাকে কিছুই ওনার নাই, এবং এই ধরনের ক্ষেত্রে দেখা যায় উনি একদিন, দুদিন বা 3 দিন কিন্তু ভয়াবহ রকম ডিপ্রেসডও থাকতে পারেন, যেটিকে অনেকে আবার বিষণ্ণতা বলে ভুল করতে পারেন। আসলে কিন্তু এটা বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডারেরই একটা প্রকাশ। এই ধরনের বিষয়গুলোকে অবশ্যই অ্যাড্রেস করা দরকার, তাকে দোষারোপ না করে। আর একটা বিষয় হলো সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব থাকবেই, কাজটা এখানে মুখ্য বলে আমার কাছে মনে হচ্ছে না, এখানে মনে হচ্ছে অন্য কোনো একটা বিষয় আছে। তবে যেহেতু আমরা শুধু এক পক্ষ থেকে শুনলাম, এক্ষেত্রে আমাদেরও কিন্তু একটা পক্ষপাত দুষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছানোর অবকাশ আছে। আমি আমার সদয় পরামর্শ হবে, মুরব্বীদের সাহায্য নেন, আপনাদের কাছাকাছি জায়গার দুজন মিলে একসাথে হোক বা আলাদাভাবে হোক, সবার আগে মূল্যায়নটা করান যে এখানে কোনো রকম মানসিক স্বাস্থ্য সমস্যা আছে কিনা। আমি এই জায়গায় জোর দিতে চাই, কারণ তা না হলে দেখা যাবে যে ব্যক্তিত্বের সমস্যাটা যদি রয়ে যায়, এটা দিনকে দিন কিন্তু তার খারাপ নেতিবাচক দিকে যাবে। কারণ অনেক ক্ষেত্রে থাকে তারা খুব স্পর্শকাতর হন, হয়তোবা যে কথায় অন্য কেউ কোনো মন খারাপই করতেন না, এটাকে হয়তো অন্যভাবে সমাধান করতেন, তারা কিন্তু একটা দিকে আটকে যাবে। এবং এই জায়গায় আমি একটা কথা না বলার সুযোগ নিতে চাই, আমি একটা কথা বলার, যে কথাটা বলছিলাম, দুজন মানুষের যদি আবার একই রকম সমস্যা থেকে থাকে, যেটা বললাম যে বর্ডারলাইন পার্সোনালিটি ডিসঅর্ডার, তাদের মধ্যে কিন্তু আমি সমস্যাটা খুব দেখতে পাই। তারা দুজনে একসঙ্গে থাকলে খুবই ভয়ঙ্কর রকমভাবে ঝগড়াঝাটি, মারামারি, ভুল কিছু করেন, কিন্তু একটু আলাদা হলে কিন্তু তারা কিন্তু একজন আরেকজনকে ভয়াবহভাবে মিসও করেন। এটা আমার যে ব্যক্তিগত প্র্যাকটিস, এটা যেটা অহরহ দেখি। এবং এক্ষেত্রে কিন্তু ওই কথাটাই আবার আসে, অ্যাপ্রোচ অ্যাভয়েডিং কনফ্লিক্ট, যে একই সাথে প্রচণ্ড ভালোবাসেন আবার প্রচণ্ড ঘৃণাও করেন। দূরে গেলে মনে হয় হচ্ছে যেটা কেন দূরে গেলাম, আবার কাছে গেলে মনে হয় হচ্ছে কেন কাছে আসলাম। এবং এই বিষয়টা চলতেই থাকে যতদিন পর্যন্ত না তারা পেশাদার কারো পরামর্শ নেন। আমি এই জায়গাতে যোগ দিতে চাই। এবং বলা হয়ে থাকে যে এই ধরনের কনফ্লিক্ট সাধারণত কোনো ব্যক্তি একা সমাধান করতে পারেন না, পেশাদারের সাহায্য লাগে। মানে মানসিক স্বাস্থ্য সেবা নিতে অবশ্যই লাগে। এই ধরনের কনফ্লিক্টের ক্ষেত্রে সাধারণত বলা হয় যে তারা একা সমাধান করার সামর্থ্য রাখেন না, এক্ষেত্রে পেশাদার সাহায্য ছাড়া। এটা খুবই রেয়ার, যদি খুবই এক্সট্রাঅর্ডিনারি বুদ্ধিমান হয়ে থাকেন, আইকিউ যদি খুব ভয়ঙ্কর পরিমাণ থাকে, এছাড়া স্বাভাবিক মানুষের ক্ষেত্রে খুব কমই তারা সফল হন নিজেরা সমাধান করতে পারতে। আর আত্মহত্যার চেষ্টা করলে তো আমরা বলি যে অবশ্যই মনোচিকিৎসকের কাছে যাওয়া। মানে এটি কিন্তু হচ্ছে বাংলাদেশে যেহেতু আমাদের স্বল্পতা আছে, সেই জন্য আমরা হয়তো পারছি না, কিন্তু আইনগতভাবে কিন্তু বাধ্যবাধকতা আছে যে আমাদের অতি অবশ্যই মূল্যায়ন করতে হবে। সেটাই, কিন্তু এটাই মুশকিল যে সেবাটা খুব অপ্রতুল আর কি, প্রয়োজনের তুলনায় আমাদের সেবা হাতের নাগালেও নয়, এবং অনেকের দেখা যায় জানেও না কোথায় যেতে হবে, কিভাবে যেতে হবে। এখানে একটা বড় ধরনের জটিলতা আছে। তো আমি বলবো যে কাছাকাছির মধ্যে বোঝা যাচ্ছে টঙ্গী বা আশপাশে উনি আছেন, যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উনি যেমন আসতে পারেন, উনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথে যেতে পারেন, এবং ঢাকা ইউনিভার্সিটিতেও যে ন্যাশনাল সাইকোথেরাপি ইউনিট ছিল বা আছে, তাদের কাছেও তারা যেতে পারেন। তাদের কোনো না কোনো জায়গাতে মূল্যায়নটা করা দরকার আছে, যে কোনো ধরনের
চিকিৎসাযোগ্য ইস্যু আছে কিনা। এর পরের ধাপে আমাদের সম্পর্কের সমস্যার জন্য তো আমাদের কাউন্সিলিং তো ভালো কাজ করে, তখন আমরা একটা সমন্বিত এবং জেনে বুঝে একটা সিদ্ধান্ত নিতে পারবো। তো আমি বলবো যে সমন্বিত চিকিৎসাটাই হচ্ছে না আর কি, এই ক্ষেত্রে কিন্তু তার কাছে যেতে হবে, তাই না? না যেতে হবে সেটা একটা আছে, তো সেই বিষয়টা অবশ্যই উপস্থিত আছে, কিন্তু মানে আমরা যে কোলাবোরেশনে কাজ করব, সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা বা সাইকোথেরাপিস্টরা একটা টিম করে যে কাজ করা, মানে যেটাতে সবচেয়ে মানে সে পেশেন্ট হয়ে যাক বা পেশেন্ট না হোক, আমাদের কাছে যারা আসে আমরা তো পেশেন্ট বলি না, ক্লায়েন্ট বলি, তারা হয়তো সবাই অসুস্থ হয়ে আসে না, তাদের মানে জীবনে সামাজিক কিছু অসুবিধা হচ্ছে, অর্থনৈতিক অসুবিধা বা পারিবারিক, আমি অর্থনৈতিক বলবো না, পারিবারিক কিছু সমস্যা ভুগছেন, তারা আসেন, হয়তো দুজন মিলে স্বামী স্ত্রীর মধ্যে সমঝোতার অভাব আছে, তো হয়তো তাদের ওষুধ না হলেও চলে, কিন্তু বেশ কিছু মানুষ আছে যাদের একই সাথে মনোচিকিৎসক এবং সাইকোথেরাপিস্ট দুজনেরই সাহায্য লাগে, কিন্তু সেখানে আমরা কিন্তু কোলাবোরেশনে কাজ করছি। এখানে আমাদের একটা বড় ধরনের একটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আছে এখানে একটা, কারণ আমাদের অনেক ক্ষেত্রে কোনটা আগে কোনটা পরে একটা লগ্ন থাকে। তবে আরেকটা ব্যাপারে খুবই প্যাচ লেগে যায়, আমরা অনেক ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং মানসিক রোগ বা ব্যাধিকে গুলিয়ে ফেলি। যেমন আমার মনোযোগের সমস্যা হচ্ছে, এটাকে আমি বলবো একটা মানসিক স্বাস্থ্য সমস্যা, তার মানে কিন্তু এটা নয় যে উনি কোনো একটা নির্দিষ্ট রোগে ভুগছেন। কিন্তু যদি আমি এটাকে সময় থাকতে যদি এটার জন্য আমি উদ্যোগটা নেইনি, 1 বছর 2 বছর পরে কিন্তু দেখা যাচ্ছে আমার একটা আমি মানসিক রোগ বা ব্যাধিতে পরিণত হতে যেতে পারি। তো এই জায়গায় আমরা অনেক জায়গায় আমরা ভয় পাই, এবং সামাজিক যে স্টিগমাটা আছে এটাও আমাদের অনেক ক্ষেত্রে চিকিৎসা নিতে বাধা প্রদান করে। অনেকে আবার প্রশ্ন করেন যে আমার কি মাথায় বড় ধরনের সমস্যা, এবং সামাজিকভাবে বৈষম্যের শিকার হন। তবে আসার কথা কিছু জায়গায় পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছেন। উনি ফোন করেছেন, উনি তো আমাদের কাছে ফোন নাও করতে পারতেন, উনি মনের গভীরে বুঝতে পেরেছেন যে মানসিক কোনো একটা সমস্যা হয়তো বা আছে, সেই জন্য কিন্তু আমাদের হেল্পটা সিক করেছেন, নাও তো অন্য জায়গায় তো যেতে পারতেন বা আইন আদালতে আগে যেতে পারতেন।